আচ্ছা, গত ক্লাসগুলোতে আমরা যেটা করেছি, লোগোকে ডায়নামিক করেছি, মেনু ডায়নামিক করেছি, কাস্টম পোস্টার নিয়ে কাজ করেছি, তারপর হচ্ছে মেটাবক্স, কাস্টম মেটাবক্স নিয়ে কাজ করেছি, এবং লাস্ট ক্লাসে আমরা যেটা করেছি সেটা হচ্ছে ট্যাক্সোনমি নিয়ে কাজ করেছি। তো ট্যাক্সোনমি নিয়ে মোটামুটি সবার কাজ দেখলাম, সবার কাছে জিনিসটা ইজি হয়ে গেছে। আজকে আমরা যেটা করবো, হোম পেজের লাস্ট যে প্যারাটা আছে ফুটার সেকশন, ফুটার সেকশনে আসলে আপনি দেখবেন যে এখানে কন্টাক্ট আছে, একটা কোম্পানির ফুটার এবং সাইড বারে কি থাকে। ফুটার এবং সাইড বারে আপনি যে কোনো ওয়েবসাইট অথবা যে কোনো মানে ওয়েবসাইটে যদি আপনি যান, দেখবেন যে ফুটারে থাকে কি, আপনি খুব শর্টকাটে যেন আপনার সাইটের ডিটেলসটা মানুষ পেতে পারে। যেমন আপনি কোথাও যোগাযোগ করতে চাচ্ছেন, কন্ট্যাক্ট আসটা এখানে থাকতে পারে, কেউ একজন সরাসরি হোম পেজের নিচে এসে ফোন নাম্বার ফোন দিয়ে আপনার একটা সার্ভিস সম্বন্ধে জিজ্ঞেস করতে পারলো, মানে কনফার্ম হতে পারলো। কারো হঠাৎ করে মনে হচ্ছে যে এখান থেকে সে কন্ট্যাক্ট পেজে চলে যাবে, কন্ট্যাক্ট পেজ অথবা পোর্টফোলিও পেজে যাবে, সেখান থেকে যেতে পারবে। লেটেস্ট টুইস্টের কাজটা কি? লেটেস্ট টুইস্টের কাজটা হচ্ছে, ধরেন আপনি আপনার কোম্পানিতে, আমাদের দেশে ফেসবুকের মাধ্যমে সকল প্রচারণা হয়, দেশের বাইরে সাধারণত টুইটারটা খুব বেশি দাম, ঠিক আছে? শুধু বাংলাদেশের বাইরে আপনি যদি আমাদের পাশের দেশ ইন্ডিয়াতেই যান, তাহলে দেখবেন সেখানে সব নায়ককে টুইট করে, ওরা কিন্তু ফেসবুকে স্ট্যাটাস কম দেয়, ওদের বেশিরভাগ জিনিসগুলো টুইট, কারণ ইন্টারন্যাশনালি টুইটারটা বেশি জনপ্রিয়, ঠিক আছে? আর আমাদের এদিকে মোটামুটি ফেসবুকটা জনপ্রিয়। তো সেই ক্ষেত্রে হয় কি, বিজনেস যে কোনো পলিসি সবকিছু নিয়ে মানুষ টুইটারে সাধারণত টুইট করে। এখন একটা মানুষ চাচ্ছে কি, ধরেন আমার কোম্পানির নামে একটা টুইটার আছে, হ্যালো একাডেমি ফর এক্সাম্পল, তখন আমি কি করব, লেটেস্ট টুইট বলতে কি বোঝায় সেটা বোঝাচ্ছি আর কি। আমরা কি করব, আমরা করব কি, আমার টুইটার অ্যাকাউন্টটাতে গিয়ে আমাদের কোম্পানির হ্যালো একাডেমি থেকে গিয়ে বলবো যে আগামী মাস থেকে আমাদের একটা অফার আসছে, বিজয়ের অফার, হ্যাঁ বিজয় মাসের অফার, সেটা হচ্ছে 90 থেকে 100% স্কলারশিপ। এটা আমি টুইটারে বললাম, টুইটারে বলার সাথে সাথে এইটা আমার হ্যালো একাডেমি ওয়েবসাইটে চলে আসবে, মানে আমাকে হ্যালো একাডেমিতে এটা প্রচার করতে হলো না, এটা টুইটারে আমি যা বলবো সেটা চলে আসবে অটোমেটিক, ঠিক আছে? একটু আগে হয়তো বললাম যে আমাদের একটা আরেকটা অফার চলছে এরকম এরকম, সেটা সাথে সাথে চলে আসলো, এবং আমাদের পরপর কয়টা টুইটার দেখা যাবে সেটাও আমি ঠিক করে দিতে পারবো, একটা দুটো তিনটা, নতুন তিনটা টুইটার দেখা যাবে, বাকি পুরোনো গুলো ডিলিট হয়ে যাবে, আবার নতুন তিনটা দিবেন, আবার নতুন তিনটা দেখা যাবে, ঠিক আছে? এটা হলো বিষয়। তাহলে টুইট এই যে আমাদের এটা না হচ্ছে ফুটার, ফুটার এবং ব্লগের সাইড বারে কি থাকে দেখেন, সার্চ, আপনি সাধারণত কোন একটা টপিক খুঁজছেন, কোন একজন লেখকের নির্দিষ্ট, ধরুন আপনি পাওলো কোয়েলহোর বই পড়তে চাচ্ছেন, তো আপনি দিবেন মানে পাওলো কোয়েলহো দিয়ে আপনি সার্চ দিবেন, সার্চ দেওয়ার সাথে সাথে কি হবে খেয়াল করেন, এখন আমাদের সার্চে যেহেতু আমরা কাজ করি না, আমাদের জ্যাম্পে আসছে, তো সার্চে দিলে আমরা ওই লেখকের সকল টপিকগুলো কি করব, পেয়ে যাব। রিসেন্ট আর্টিকেল বলতে কি বোঝায়? রিসেন্ট আর্টিকেল বলতে বোঝা যায় আপনি ব্লগ থেকে যত পোস্ট করবেন সব পোস্ট ডায়নামিক হয়ে যাবে, আপনি রিসেন্ট পোস্টগুলো এখানে চলে আসবে। ক্যাটাগরি হচ্ছে, আপনি কোন সামহাও আপনি খুঁজছেন যে গল্প, গল্প ক্যাটাগরিতে ক্লিক করলে সব গল্প পোস্টগুলো চলে আসবে। আপনি যদি এখানে ক্লিক করেন হচ্ছে কি উপন্যাস, তাহলে সব উপন্যাসের টপিকগুলো চলে আসবে, মানে ক্যাটাগরি ওয়াইজ জিনিসগুলো আনবে। তার মানে দেখতে পাচ্ছেন সার্চে এবং ফুটারে সাধারণত এমন কিছু তথ্য থাকে যে তথ্যগুলো হচ্ছে কোম্পানির জন্য খুবই ইম্পর্টেন্ট ইস্যু, মানে এটা শুধু পোস্ট, তথাকথিত পোস্ট, এখানে সার্চ থাকতে পারে, ক্যাটাগরি থাকতে পারে, তারপর হচ্ছে আপনার টুইটার থাকতে পারে, ঠিকানা থাকতে পারে, সব ইম্পর্টেন্ট জিনিসগুলো ফুটারে এবং সাইড বারে থাকে। এই জন্য ওয়ার্ডপ্রেস এটাকে একটু আলাদা ভাবে তোয়াজ করে। ওয়ার্ডপ্রেস বলে তাহলে এটা এমন করলে কেমন হয়, গ্রাহক যদি এই যে সাইড বার এবং ফুটারের জন্য কোনো একটা জিনিসকে ড্রাগ এন্ড ড্রপ করতে পারতো, ড্রাগ এন্ড ড্রপ মানে হচ্ছে কোনো জিনিসকে টেনে নিয়ে আরেকটা জায়গায় বসিয়ে দেওয়া, এটাকে বলা হয় ড্রাগ, আর এই যে রেখে দিলাম এটা হচ্ছে ড্রপ, ঠিক আছে? ড্রাগ এন্ড ড্রপ করে কিছু করা যায়। ধর এমন ভাবে যদি কোনো কিছু তৈরি থাকে, আমার এখানে একটা ক্যালেন্ডার দরকার, আমি এমন একটা জায়গা থেকে ক্যালেন্ডারটাকে জাস্ট এখান থেকে ধরে ধাপ করে দিয়ে দিলাম, সাথে সাথে ক্যালেন্ডারটা কোথায় চলে আসলো, ফুটারে চলে আসলো, হতে পারে। তখন এই জিনিসগুলোকে বলা হয়, ওয়ার্ডপ্রেস থেকে বলা হয় উইজেট। কোনো কষ্ট নেই, খালি ড্রাগ, ক্লায়েন্ট খালি কি করবে, ফুটার এবং সাইড বারের জিনিসগুলোকে ড্রাগ এন্ড ড্রপ, এই ড্রাগ এন্ড ড্রপ করতে গেলে আপনাকে জানতে হবে উইজেট, এই জিনিসগুলোকে কি বলা হয়, উইজেট। এখন একটা উইজেট যদি ধরেন বাড়ি হয়, সে ফর এক্সাম্পল আমরা অ্যাপিয়ারেন্সের মেনুর মধ্যে চলে যাই, অ্যাপিয়ারেন্সের মেনুর মধ্যে গেলে দেখেন এই যে ড্রাগ এন্ড ড্রপ বলতে কি বোঝায়, এই যে ড্রাগ এন্ড ড্রপ যেভাবে ইচ্ছা সেভাবে করছে, মানে যেভাবে ইচ্ছা আপনি সেভাবে কাজ করছেন। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে আমরা যে মেনুকে ড্রাগ এন্ড ড্রপ করলাম তার জন্য একটা জায়গা ছিল, একটা জায়গা আছে না? এখন আপনি দেখেন তো এখানে কি উইজেট নামে কোনো সেকশন আছে? তার মানে উইজেটের জন্য কোনো জায়গাও নেই। সেই ক্ষেত্রে আপনি পোস্টে যান, পোস্টে গিয়ে অ্যাড নিতে ক্লিক করেন। ওয়ার্ডপ্রেসের এই যে সেকশনগুলোকে বলে সাইড বার, কি বলা হয় এগুলোকে,
সাইড বার, এই সাইড বারে সাধারণত ধরুন এমন একটা জায়গা থাকতে, এখানে আমার উইজেট আছে, এই জায়গাটা আমার উইজেট আছে, আর এই জায়গা আমার একটা সাইড বার আছে, তাহলে আমি উইজেট থেকে জিনিসগুলো টেনে কোথায় রাখতাম? সাইড বারে। খেয়াল করেন, আপনি ওয়ার্ডপ্রেসে যতক্ষণ পর্যন্ত সাইড বার রেজিস্টার না করবেন ততক্ষণ পর্যন্ত উইজেট আসবে না, কারণ উইজেট হচ্ছে যদি বাড়ি, তাহলে সে জায়গা রেজিস্টার করার আগে বাড়ি তৈরি করা যায় না। উইজেট বলে আমাকে যে তুমি ড্রাগ এন্ড ড্রপ করবা, নির্দিষ্ট কোনো জায়গা কি আছে? তখন আমরা তো চুপ করে থাকি, না নির্দিষ্ট কোনো জায়গা তো নেই। তো সেই ক্ষেত্রে আপনি এখানে সার্চ দেন উইজেট, উইজেট নিয়ে কাজ করার আগে রেজিস্টার সাইড বার, রেজিস্টার সাইড বারে গেলাম, আমাদের কোডে চলে যায়, এর মাঝখানে আইএনসি, আইএনসির এখানে এসে আমাদের ফোল্ডারের মধ্যে এসে এখানে একটা ফাইল ওপেন করি, এটার নাম হচ্ছে লিখলাম। এখন আমার wizard.php কে কি কেউ চিনে না, তখন আমাকে কি করতে হবে? গুড, functions.php তে এসে বলে দিতে হবে require one inc, আমরা আরেকটা পোস্ট কি এসেছে, আরেকটা ফাইল wizard.php, ঠিক আছে? আচ্ছা, এতটুকু তো বললাম। এবার আমার কাজ হচ্ছে wizard.php নিয়ে কাজ করতে হলে এক্সাম্পলে ক্লিক করি, করার পর দেখলাম যে এখানে একটা ফাংশন নিয়ে কাজ করেছে, না কি নিয়ে কাজ করেছে? ফাংশন। তো আমরা একটা ফাংশন লিখি, এটা হচ্ছে আমরা সাইড বার রেজিস্টার করব, তো আমরা লিখি হচ্ছে ফুটার সাইড বার, এটা হচ্ছে অ্যাড অ্যাকশন। কয়টা প্যারামিটার হয়? প্রথম, দ্বিতীয় প্যারামিটারটা আমরা জানি, ফুটার সাইড বার, প্রথম প্যারামিটারটা হচ্ছে এরপরে ভিতরে কি লিখতে হয়? রেজিস্টার সাইড বার। অ্যাড করব, কারণ রেজিস্টার করতে হলে অনেকগুলো জিনিস লাগে, সেই জিনিসগুলো কি কি দেখে আসি তো? নেম, আইডি, ডেসক্রিপশন, বিফোর উইজেট, আফটার উইজেট, বিফোর টাইটেল, আফটার টাইটেল। আচ্ছা, তাহলে মনে আছে? দেখি তো, 1 2 3 4 5 6। প্রথম হচ্ছে নেম, তারপর হচ্ছে আইডি, তারপর হচ্ছে ডেসক্রিপশন, তারপর হচ্ছে কি এই যে বিফোর, বিফোর মানে কি? আগে, তার মানে উইজেটের আগে কি হবে সে জানতে চাচ্ছে। আবার বলছে আফটার উইজেট, আফটার মানে কি? পরে। উইজেটের ঠিক পরে কি বসবে এটা আমাকে বলে দিতে হবে। তারপর হচ্ছে কি দেখেন, সে বলছে বিফোর টাইটেল, টাইটেলের আগে কি আছে এখানে লিখতে হবে, এবং সে বলছে আফটার টাইটেল, টাইটেলের পরে কি আছে সেটা এখানে লিখতে হবে। তো আমি লিখি নেম হচ্ছে ফুটার সাইড বার, আইডিটা কি হবে? আইডিটা হচ্ছে কিছু একটা লিখি আসলে, ডেসক্রিপশন হচ্ছে our sidebar। এতটুকু লিখে একটা কাজ করি, আমরা এখানে একটা রিলোড দেই, অ্যাপিয়ারেন্সে উইজার্ড এসেছে, উইজার্ডে যাই, খেয়াল করেন ফুটার সাইডবার চলে এসেছে এখানে। তার মানে যতক্ষণ পর্যন্ত আপনি এই ধরনের কোন সাইডবার রেজিস্টার না করবেন ততক্ষণ পর্যন্ত অ্যাপিয়ারেন্সে উইজার্ড আসবে না, কারণ এগুলো হচ্ছে উইজার্ড। দেখেন আর্কাইভ, ক্যালেন্ডার, ক্যাটাগরি, কাস্টম মেনু, মেটা, পেজেস, রিসেন্ট কমেন্টস, আরএসএস, সার্চ, এগুলো এখানে 12টা উইজার্ড আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা উইজার্ড। এখন আপনি ক্যালেন্ডারকে এনে রাখবেন, রাখবেন কোথায়? একটা জায়গা লাগবে না? এই যে এতক্ষণ ধরে আমি এই জায়গাটাকে রেজিস্টার করলাম, কি করলাম? এই জায়গাটাকে রেজিস্টার করলাম, এই জায়গাটার নাম কি? ফুটার সাইড বার। দেখেন প্রথমে কি করেছি, জায়গা রেজিস্টার করার জন্য একটা ফাংশন নিয়েছি, ফাংশনের নাম দিয়েছি,
তারপর এখানে কি করেছি, অ্যাড অ্যাকশন হচ্ছে উইজেটস ইনিট, ভিতরে হচ্ছে রেজিস্টার সাইডবার, তারপর অ্যাড করেছি নেম, আইডি, ডেসক্রিপশন, বিফোর উইজেট, আফটার উইজেট, বিফোর টাইটেল, আফটার টাইটেল। ব্যাপারটা এরকম না? এখন আপনি একটা কাজ করতে পারেন, আমরা একটা ক্যালেন্ডার এনে দেখতে চাচ্ছি। ক্যালেন্ডার আনলাম, আমি নাম দিলাম হচ্ছে ক্যালেন্ডার, সেভ। সেভ দেওয়ার পর আপনি তো খুবই খুশি যে ফুটার এখন কি চলে আসবে। আচ্ছা একটা, হ্যাঁ গুড, ফ্রন্ট এন্ডে কাজ হলো। ফুটার এখন আমার কোথায় যেতে হবে, ফুটার ডট পিএইচপি। ফুটার ডট পিএইচপি থেকে আমরা কোনোভাবে বলেছি যে আমি এই মাত্র একটা উইজেট ক্যালেন্ডারটা এখানে এনে ড্রাগ এন্ড ড্রপ করলাম, বলতে পারেন ক্যালেন্ডারটা কোথায় গিয়ে জমা হবে, এই আইডিতে গিয়ে জমা হবে। তাহলে আমার কোনো না কোনো ভাবে ফুটার ডট পিএইচপি তে এসে বলতে হবে এখানে আইডিটা আছে, তার মানে কি তখন ফুটারের ওই এইখানে আমি যত জিনিস দিব সব কোথায় চলে যাবে, ফুটারে চলে যাবে। এখন আমাকে ফুটারে কোথায় বলবো, ঠিক কল এমডি4, হ্যাঁ কল এমডি4 দিয়ে ভাগ করা হয়েছে। ঠিক তার আগে আপনি একটা কাজ করেন, এখানে বলেন পিএইচপি ডায়নামিক সাইডবার, ঠিক আছে। এটার মধ্যে কি লিখতে হবে, এই আইডিটা গিয়ে আমি এখানে দিলাম, ঠিক কলাম এমডি4 এর আগে ফুটার উইজেটের ভিতরে দিলাম। এবার দেখি তো ক্যালেন্ডারটা এসেছে কিনা। তালি জানতো, তালিয়া, ঠিক আছে। এখন ওই যে বললাম যে উইজেট কেন তৈরি করেছে, উইজেট হচ্ছে খুব সোজা, ক্লায়েন্টের কোনো কারণে ক্যাটাগরি লাগলো, সে জাস্ট এখান থেকে ক্যাটাগরি ড্রাগ এন্ড ড্রপ করলো আর এখানে লিখে দিল ঠিক আছে। আপনি ডিসপ্লে ড্রপ ডাউন করে দেখতে পারেন, যে কোনো ভাবে দেখতে পারেন। তো আমরা এইভাবে দিই, এখন দেখবেন আমাকে আর কোনো ক্লায়েন্টকে আর কোনো কাজ করতে হবে না, এটা অটোমেটিক কি আসলো দেখেন তো, ক্যাটাগরি চলে এসেছে। কিন্তু ঝামেলাটা হয়েছে যেটা আপনি বুঝতে পারছেন, এই যে আমার কন্ট্যাক্টটা যেমন মানে যেই রকম, খেয়াল করেন তো আমাদের ক্যাটাগরিগুলো সেভাবে লেখাটা আসছে না, ক্যালেন্ডার লেখা আসছে না। এই দেখেন ক্যালেন্ডার কেমন ইয়েতে এসেছে না। তখন আপনাকে চিন্তা করতে হবে ক্লায়েন্ট কি আবার এটার উপরে ইয়ে করবে, সিএসএস করবে, সেটা কি সম্ভব। আবার আসেন সব ডিলিট করি, তখন আপনাকে চিন্তা করতে হবে এই যে আমি একটু আগে ক্যালেন্ডার নিয়ে কাজ করলাম, সেটা ঠিক এই যে আমার টাইটেল যেরকম এরকম কলাম ধরে আসলো না। তো এটার কারণটা কি হতে পারে, এটা ভেঙে গেছে, সাইটটা কি করেছে, ধাপে ধাপে না এসে একটার উপর একটা উঠে গেছে। তখন আপনাকে চিন্তা করতে হবে ওই যে মনে আছে বিফোর উইজেট মানে কি, বিফোর মানে কি আগে। সে ফর এক্সাম্পল ধরেন এইটা যদি একটা উইজেট হয়, তাহলে এখানে কি করতে হবে দেখেন, কালার, তাহলে এটা কি হচ্ছে বিফোর উইজেট, বুঝতে পারছি। ঠিক এখানে কি হবে আফটার উইজেট, তারপর কি হবে দেখেন, আবার আসলেন আপনি এটাতে, এটা কি হলো, ঠিক দেখেন খেয়াল করেন আপনার ঠিক এতটুকু জায়গা পর্যন্ত এই যে এই কন্টাক্টটা হচ্ছে টাইটেল, তাই না। ঠিক এটার পর থেকে যতটুকু আছে ততটুকু কি উইজেট, এবং পুরোটা যদি উইজেট ধরি তাহলে আমাকে কি কি করতে হবে, আচ্ছা একটু বুঝাই। পুরোটা যদি আমি উইজেট ধরি তাহলে কি আমাকে এইটা হচ্ছে বিফোর উইজেট, এটা হচ্ছে আফটার উইজেট। ঠিক এই পুরো জিনিসটাকে কে ধারণ করে আছে, ঠিক এই পুরো জিনিসটাকে কোন ডিপটা ধারণ করে আছে, সেই ডিপটা আপনি যদি এখানে দেন তাহলে আপনাকে আর পুনরায় কোনো সিএসএস করতে হবে না। তো ফুটারে চলে আসেন, কলাম এমডি4, খেয়াল করেন কলাম এমডি4, তার মানে আমি যদি কলাম এমডি4 করে ডিজাইনটা ভাগ করাতে চাই, এই যে এরকম আমি যদি ডিজাইনটাকে এরকম ধাপে ধাপে তারপর হচ্ছে আপনার এরকম ভাগ করাতে চাই, তাহলে আমাকে কি ইউজ করতে হবে, খেয়াল করেন কল এমডি4 আসেন, ইউজ করলেন বিফোর উইজেট। তারপর আর কি আছে, আর কোন উইজেট আছে দেখেন, এখানে একটা কমন ক্লাস আছে কি উইজেট, এখানে একটা কমন ক্লাস কি আছে উইজেট, এখানে একটা কমন ক্লাস কি আছে দেখেন তো উইজেট। তাহলে তিনটার মধ্যে কমন ক্লাস থাকতে হবে, এই যে ফুটারের জিনিসগুলো তিনটার মধ্যে সেম ক্লাস থাকতে হবে, আপনি সেম ক্লাস নিতে পারবেন। এবং দেখেন পুরো উইজেট, আমি আবারও বলি কলাম এমডি4 পর্যন্ত এতটুকুর ভিতরে যদি উইজেট হয়, তাহলে বিফোর উইজেট কি আমাকে বলতে পারবেন, এই যে বিফোর উইজেট হচ্ছে এইটা, ঠিক আছে। তারপর কোনটা ধরে সিএসএস করেছে,
ডিপ উইজেট। হ্যাঁ, তাহলে আফটার উইজেট কে বলতে পারবেন? এই যে ডিপ গুলো যেখানে শেষ হয়েছে, এই দুইটা ডিপ যেখানে শেষ হয়েছে সেগুলো আফটার উইজেট। তো আপনি একটা কাজ করেন, আফটার উইজেট কে হবে ভাই? যে দুইটা ডিপ শুরু করেছে সেই দুইটা ডিপ শেষ হবে। বুঝাই দিচ্ছি। ধরেন এই যে এটা যদি আমার বিফোর উইজেট হয় তাহলে আফটার উইজেট হচ্ছে এটার জন্য এটা, তাই না? এটা যদি আমার বিফোর উইজেট হয় তাহলে আফটার উইজেট হচ্ছে কোনটা? যেখানে শেষ হয়েছে। আর মাঝখানের টুকু কি? পুরোটা উইজেট। এটা হচ্ছে বিফোর উইজেট আর মাঝখানের গুলো কি? পুরোটা উইজেট। এবার আসছে কি জানেন? এবার আসছে হচ্ছে আপনার বিফোর টাইটেল। আমাকে একটু বলবেন এই কোডিং এর টাইটেল কতটুকু? কন্টাক্ট আস, তাই না? এখন কন্টাক্ট আসের আগে বিফোর টাইটেল কতটুকু আছে? এতটুকু, এই যে H3। কিন্তু H3 ধরে তো কেউ সিএসএস করেনি। সিএসএস করেছে কোনটা ধরে? সিএসএস করেছে উইজেট টাইটেল ধরে। এবার পরেরটাতে যান, পরেরটাতে দেখেন তো, পরেরটাতে কোনো ধরনের কোনো ক্লাসই ব্যবহার করেনি। এর পরেরটা যান, এর পরেরটা গিয়ে দেখবেন যে উইজেট টাইটেল নামে একটা, এই যে এতটুকু যদি আমার কি হয়? টাইটেল। তাহলে তাহলে বিফোর টাইটেল কতটুকু আছে? এতটুকু। আমি বলেছি না কমন ছাড়া আপনি নিতে পারবেন না। উইজেট যখন তৈরি করবেন, দেখেন আপনি কমন ক্লাস ছাড়া ইউজ করতে পারবেন না। আমার এখানে এই কমন ক্লাসটুকু আপনি বাকি তিনটা জায়গায় কপি করতে হবে। সেই ক্ষেত্রে বুঝতে কি পারছে? আপনাকে কমন হতে হবে, না হলে আপনি কিভাবে আপনি এখানে তিনটা ক্লাস ইউজ করবেন? আপনি এখানে একবার একবার একজনের টাইটেলের জন্য ইউজ করবেন, আরেকজনের টাইটেলের জন্য আরেকটা ডিভ ইউজ করবেন, তারপরে আরেকটা, এভাবে যদি 7টা উইজেট থাকে নিচে, তাহলে সবার টাইটেলের জন্য আলাদা আলাদা টাইটেল ইউজ করবেন না। তখন হচ্ছে আপনি যিনি ডিজাইনার তিনি যেন ডিজাইনটা এমন ভাবে করে যে যে টাইটেলের পূর্ববর্তী অংশটা সবগুলির একই রকম থাকে। এটা কি বুঝাতে পারছি? সবগুলির যেন একই রকম থাকে। তো আমি একটা নেই, কমনটা নেই, দেখেন নিলাম। এখন এইটা যদি টাইটেল হয় আর বিফোর টাইটেল যদি এতটুকু হয় তাহলে আফটার টাইটেল কতটুকু? C3। আচ্ছা, করলাম। এবার একটা কাজ করি, রিলোড দেই। এখন দেখি তো ক্যালেন্ডারের টাইটেলটা ঠিক মতো আসে নাকি। এবার খেয়াল করেন, এবার উল্টাপাল্টা আসেনি, কলাম 4 ধরে এসেছে, খেয়াল করেছেন? এখন আর এটাকে পুরো ভেঙে ছাড়খাড় করে দেয় না, সে কি করেছে? কলাম 4 ধরে এসেছে। এই টাইটেলটা ঠিক দেখতে যেমন, এটা ঠিক দেখতে তেমন না। এখন কি এটা এরকম যে এটা খুব থিন, এটা ফন্ট সাইজ কম, এরকম কিছু? কই, আমি তো এখানে কোনো ধরনের সিএসএস ব্যবহার করিনি। তাহলে সিএসএসটা পেলো কোত্থেকে? এইটা সিএসএস এটা কিভাবে পেলো? এই যে আমি এখানে ক্লাস ব্যবহার করে দিয়েছি। বিফোর টাইটেল আগে কোন ক্লাস চলবে? এই ক্লাস। এই ক্লাস ধরে কি আমার যিনি ডিজাইন করেছে তিনি সিএসএস করেনি? করেছে। কলাম MD4 মানে কি? প্রত্যেকটা উইজেটের আগে, তার মানে হচ্ছে প্রত্যেকটা উইজেট এরকম কলাম ভাগ করে করে আসবে আসার সময়। আপনি যদি এখন এখানে সার্চ দেন ক্যাটাগরি, এখানে সে রিলোড দেন। আমি কি বললাম বুঝতে পারছেন? দেখেন সাইট কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে না। ও কি করছে? তার ও কলাম 4 নিয়ে এসেছে, ও কলাম 4 নিয়ে এসেছে। এই কলাম 4 ওরা কোত্থেকে পাচ্ছে? এই কলাম 4 পাচ্ছে ওরা এই যে বিফোর উইজেটের ঠিক এই জায়গাটা থেকে। তারপরে হচ্ছে এখান থেকে তারা সিএসএস গুলো পাচ্ছে, কালার গুলো কেমন হবে, বুঝাতে কি পারছে? আচ্ছা, এখন তাহলে একটা কাজ করেন, আমরা ভিতর থেকে এগুলো মুছি এবং এখানে যায়। সাইড বার রেজিস্টার কে কে বুঝেছেন? উইজেট জিনিসটা কি কে কে বুঝেছেন? সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, এটা করতে করতে এমনিতে হয়ে যাবে। সাইড বার কাজ করলাম, শুধু একটা সাইড বার রাখলাম এই জন্য যেন আমার উইজেট ক্লায়েন্ট কি করতে পারে? ড্রাগ এন্ড ড্রপ করতে পারে। কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত সাইড বার রেজিস্টার না করবেন ততক্ষণ পর্যন্ত অ্যাপিয়ারেন্সে উইজেট আসবে না। এখন খেয়াল করেন, আপনি বলছেন আপু আমাকে একটা উইজেট অ্যাটলিস্ট করে দেখান। এই যে কন্টাক্ট আস উইজেটটা আমি কিভাবে করব? দেখেন আপু, আমি আমি আমাদের এখানে তো ক্যালেন্ডার নাই। আমার ক্লায়েন্ট তো ক্যালেন্ডার চাইবে না। আমার ক্লায়েন্ট তো ফুটারে ক্যাটাগরি চাচ্ছে না, সার্চ চাচ্ছে না, সে কি চাচ্ছে? কন্টাক্ট আস। তখন আপনি কি করবেন? তখন আপনি দেখেন তো এখানে কন্টাক্ট আস নামে ঠিক এরকম কোন উইজেট আছে কিনা। আপনি ড্রাগ এন্ড ড্রপ করে দিবেন। আর্কাইভ আছে, ক্যালেন্ডার আছে, ক্যাটাগরি আছে, কাস্টম মেনু আছে, মেটা আছে, পেজেস আছে,
রিসেন্ট কমেন্টস আছে, রিসেন্ট পোস্ট আছে, আরএসএস আছে, সার্চ আছে, ট্যাগ ক্লাউড আছে, টেক্সট আছে, একটাও মিলে নাই। এটাই হচ্ছে বিপদ। তো আগের দিনে যখন বিপদ হতো তখন আমরা একটা ভুল কাজ করতাম, সেই ভুল কাজটা আজকে দেখাই। যখন কোনো কিছু আমরা করতে পারতাম না তখন কি করতাম, টেক্সট নিতাম। এই যে টেক্সট এসেছে না, তখন আমরা এখানে লিখতাম, মানে ক্লায়েন্টের কাজ যদি করতাম, ঠিক আছে, কন্টাক্ট আস। এরপর কি হতো, footer.php তে কতটুকু আমার অ্যাড্রেস, কতটুকু, এতটুকু কপি করে কি করতাম, এই জায়গাটায় পুরো জিনিসটা পেস্ট। এবার দেখেন সেভ হয়নি, আচ্ছা সেভ করলাম। এবার আপনি কোনটা আসল কোনটা নকল আপনি বুঝতে পারছেন? এতটুকু আমরা ক্লায়েন্টের কাজ করে দিতাম, পয়সা পেতাম। সমস্যাটা কি হতো জানেন, একটা ওই সময় ক্লায়েন্টটা বোকা ছিল। এখন হচ্ছে ক্লায়েন্ট কোনো কারণে সে একটা আইকন চেঞ্জ করবে, তো সে এখন কোডের মধ্যে ঢুকে তো কিছুই বুঝতে পারছে না। কি কি ভীতি কি ছিল অবস্থা ভাবেছে, সে অ্যাড্রেস চেঞ্জ করতে পর্যন্ত মাঝে মাঝে ক্লায়েন্ট $20 দিত, কারণ সে কোডের মধ্যে বুঝতে পারছে না আসলে সে কোথায় যাবে। তখন এই হচ্ছে ঝামেলা। তার মানে এটা আসলে আপনি বলছেন এটা ডায়নামিক, আসলে এটা ডায়নামিক না, এই পদ্ধতিতে কাজ করা যাবে না। তখন কি করতে হচ্ছে, যখন আমি দেখতে পাচ্ছি আরে বাস আমার ফুটারে যে জিনিসটা আছে, যে উইজেটটা আছে, সেটা ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেসের কয়টা উইজেট আছে, 12টা, সেই 12টার মধ্যে নাই, তখন আমাকে কি করতে হবে, কাস্টম উইজেট বানাতে হবে। যেটা নেই ওয়ার্ডপ্রেসের মধ্যে, যা নেই, যখন আমি আমার মতো করে বানাতে যাচ্ছি তখনই সেটা কি কাস্টম জিনিসটা হয়ে যায় কাস্টম, মানে আমি এটাকে চেঞ্জ করতে পারবো, কালার চেঞ্জ করে এমন ভাবে বানিয়ে দিতে হবে যে ক্লায়েন্ট এখানে ম্যাপ মার্কার বা আইকন চেঞ্জ করতে পারবে, অ্যাড্রেস চেঞ্জ করতে পারবে, প্রত্যেকটা ইঞ্চি পর্যন্ত সে চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, বুঝতে পারছি। সেই জিনিসটা কিভাবে করব, এত ইজি হলে হয়ে যেত। এবার আমরা কঠিনের দিকে যাচ্ছি, সবাই মাথা ঠান্ডা রাখে, কাজ আগায়। ঠিক আছে, আজকে আমরা কাস্টম উইজেট শিখি। সাইডবার পর্যন্ত প্রায় সবাই বাংলাদেশে বিভিন্ন ভালো ভালো টিউটোরিয়াল আছে, সেখানে দেখবে সাইডবার পর্যন্ত বেশ ভালো বোঝায়, কিন্তু কাস্টম উইজেট নিয়ে আপনি খুব কম রিসোর্স পাবেন। তো একটা কাস্টম উইজেট বানাতে হলে প্রথমে কি করতে হবে, ঠান্ডা মাথায় ভাবেন, এই 12টার মধ্যে আমার উইজেটটাকে ঢুকাতে হবে। তাহলে উইজেট কয়টা হবে, 13টা। আচ্ছা, তাহলে আপনি এখানে একটা সার্চ দেন, গুগলে সার্চ দেন, রেজিস্টার কি হবে, উইজেট, কাস্টম উইজেট। এসছে, এবার চলে যাই এক্সাম্পলে ক্লিক করি। এই যে দেখেন এক্সাম্পলের মধ্যে দেয়া আছে। ঠিক আছে, আপনি কিছু না বুঝে একটা কাজ করতে পারেন, কিছু না বুঝে এটা কপি করলে একটা মজা পাবেন। মজাটা হচ্ছে কিছু না বুঝে দেখবেন একটা কাস্টম উইজেট রেডি হয়ে গেছে। ঠিক আছে, সাধারণত না বুঝে কাজ করে যারা, তারা যেরকম ভাবে কাজ করে। কয়টা হয়েছে, 13টা হয়েছে না, এতক্ষণ জোরে ছিল। তাহলে আমারটা কোনটা, এটা খেয়াল করেছেন? মানে আমি জাস্ট কিছু কোড কপি করে কি করলাম, এখানে উইজার্ডটা নিয়ে আসলাম। এভাবে আমরা কাজ করব না, আমরা কি করব, একটু বুঝে করি। বুঝে করার ক্ষেত্রে কি হবে, আমরা এখানে যাই, এখানে গিয়ে প্রথমে দেখি কাস্টম উইজার্ডের জন্য কি করতে হবে, একটা ফাংশন রেজিস্টার করতে হবে। তো চলেন একটা ফাংশন ক্রিয়েট করি। এটা হচ্ছে কন্টাক্ট, কি করতে হবে জানো, একটা ফাংশনের নাম দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দেন, সেকেন্ড ব্র্যাকেট, তারপর কি হচ্ছে আমার এখানে কি হবে আমি জানি। এখানে চলে যান, উইজেটস ইনিট, ভিতরে কি লিখতে হচ্ছে ওরা বলছে রেজিস্টার উইজেট, ভিতরে আমাকে লিখতে হবে কি, এখানে কাকে লিখবো আমি জানি না। তখন আপনাকে কি করতে হবে, তখন আপনাকে উপর থেকে যে সিরিয়ালটা আছে এটা কপি করেন, কপি করে নিয়ে আসি। এখানে দেখেন, এখানে একটা ক্লাস ব্যবহার করা হচ্ছে। ক্লাস কি কেউ জানেন? জানেন না। এখন আমি বলছি এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপির একটা জিনিস। অবজেক্ট ওরিয়েন্টেড জিনিসগুলো কি হয়,
একটা ক্লাসের মধ্যে এটা হচ্ছে ডব্লিউপি উইজেট, এটা হচ্ছে প্যারেন্ট, এটা হচ্ছে চাইল্ড। এই এক্সটেন্ডের মাধ্যমে প্যারেন্টের যত গুণাগুণ আছে সব কি করছে চাইল্ডের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এখন এই চাইল্ডের নাম এই মূলত আমার রেজিস্টার হবে কি জানেন, এই চাইল্ড, কারণ ডব্লিউপি উইজেটের যত তথ্য আছে সব তথ্য কি করছে এক্সটেন্ডের মাধ্যমে কি করছে চাইল্ডের মধ্যে নিয়ে নিচ্ছে। দেখেন আপনি ডব্লিউপি উইজেট চেঞ্জ করতে পারবেন না, প্যারেন্টকে চেঞ্জ করতে পারবেন না, চাইল্ডকে চেঞ্জ করতে পারবেন। আপনি আপনার বাবার নাম এফিডেভিট করে চেঞ্জ করতে পারবেন, আপনার মার নাম পারবেন না, কিন্তু আপনার বাবা মা আপনার নামটা চেঞ্জ করতে পারবে। সো ডব্লিউপি উইজেট কে তৈরি করে দিয়েছে, ওয়ার্ডপ্রেস। আমি যেটা চেঞ্জ করতে পারবো সেটা হচ্ছে এটার নাম, তা আমি এটার নাম দেই কন্টাক্ট আস নামে দিই। এই নামটাই আমি কি করব এখানে রেজিস্টার করব। তাহলে ঘটনাটা বুঝেন, ডব্লিউপি উইজেট তৈরি করার জন্য, কাস্টম উইজেট তৈরি করার জন্য যত গুণাগুণ আছে সব কোথায় দিলাম, কন্টাক্ট আসে। কন্টাক্ট আস কি করলাম, রেজিস্টার করলাম। বুঝতে পেরেছি? এইবার দেখেন এই যে এই ক্লাস এই ডব্লিউপি উইজেটের মধ্যে রেজিস্টার করছে, এই জিনিসটার মধ্যে চারটা ফাংশন আছে, একটা দুইটা তিনটা চারটা। আপনি বোকা বলে গেছেন, এতগুলো ফাংশন, চারটা ফাংশন তৈরি করেছে ওরা। প্রথম ফাংশনটার নাম হচ্ছে কনস্ট্রাক্ট, এটা একটা ম্যাজিক মেথড, এটা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি তে বলা হয় এটা একটা ম্যাজিক মেথড। সাধারণত একটা ফাংশন লিখলে আমাদের কি করতে হয়, অ্যাড অ্যাকশন লিখতে হয় না, যে অ্যাড অ্যাকশন, কিন্তু কনস্ট্রাক্ট লেখার সাথে সাথে আপনার অ্যাড অ্যাকশন লিখতে হবে, এটা ভিতরে যা লিখবে সেটা অটোমেটিক রেডি হয়ে যাবে। তারপরেরটা হচ্ছে দেখা যাচ্ছে ওরা একটু এলোমেলোভাবে সাজিয়ে দিয়েছে। কন্ট্রাক্ট কে কনস্ট্রাক্ট দিয়ে আমি ধরেন একটা জিনিস রেডি করলাম, তারপর কি আমাকে ফর্ম বানাতে হবে না, তো ফর্ম নিয়ে যাই উপরে, কন্ট্রোল এক্স চেপে কাট করে নিয়ে ফর্ম বানালাম। ফর্ম কি, ওই যে মেটা বক্সে ফর্ম বানিয়েছি না, মনে আছে এইচটিএমএল এ। এরপর ফর্ম বানানোর পর কি সেটাকে আপডেট দিতে হয় না, কন্ট্রোল এক্স চেপে ফর্মের পর কি দিলাম আমি জাস্ট ফাংশনগুলোকে সাজাচ্ছি। প্রথমে হচ্ছে কনস্ট্রাক্ট, সে কোনো কিছুকে আইডি নেম দিয়ে তৈরি করবে। দ্বিতীয়টা কি, ফর্ম তৈরি করবে। তৃতীয়ত কি, ফর্মে যা কিছু আছে সেটাকে আপডেট দিবে। চতুর্থত হচ্ছে উইজেটে কি করবে, আউটপুট করবে, শো করাবে। বুঝতে পারছি? দেখেন প্রথমে কি করেছি আমি, প্রথমে হচ্ছে আমরা একটা কাজ করেছি, সেটা হচ্ছে একটা ফাংশন নিয়েছি, কি করেছি উইজেট রেজিস্টার করেছি। কোন নামে রেজিস্টার করবো জানি না, তখন কি করেছি ওখানে কপি করে এনে এখানে আমাদের মতো করে একটা নাম দিয়েছি, সেই নামটাকে কি করেছে রেজিস্টার করেছে, এবং সেই নামটা আলটিমেটলি রেজিস্টার হচ্ছে। এরপর কি করেছে, এরপর এটার মধ্যে যে চারটা ফাংশন আছে সেটাকে একটু গুছিয়ে বসিয়েছি, একটা হচ্ছে কনস্ট্রাক্ট, একটা হচ্ছে ফর্ম, একটা আপডেট, একটা উইজেট। এলোমেলো ভাবে ছিল। আমি তো আমরা এতক্ষণ পর্যন্ত আপনি মোটামুটি কাজ করেছেন, কাজ করার পর বলেন আপু কনস্ট্রাক্টের মধ্যে কি লিখবো, তখন আমি লাজবাব, কি লিখবেন আমি কি করে বলবো, ফর্মের মধ্যে কি লিখবো, আসলেই তো এটা কি মুখস্থ করা পসিবল। তখন আপনি চলে যাবেন উইজেট এপিআই। উইজেট এপিআই হচ্ছে ওয়ার্ডপ্রেসে উইজেটটা যেভাবে রেডি করেছে, এই যে ওদের 12টা উইজেট যেভাবে রেডি করেছে, ঠিক এই এপিআই তে আপনি সেই কোডগুলো পাবেন। এই কোডগুলো তো আমরা বুঝে বুঝে বসা দিলে আমাদের আরেকটা উইজেট রেডি হয়ে যায়। বুঝতে কি পারছি? আচ্ছা তাহলে চলেন স্টেপটা মনে রাখেন, জাস্ট স্টেপটা। প্রথমে আমরা একটা সাইড বার রেজিস্টার করেছি, এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা নেই। তারপর কি করেছি, আমরা একটা উইজেট রেজিস্টার করেছি। এরপর কি করছি, উইজেটের নাম করার জন্য এখানে একটা ক্লাস এনে বসিয়েছি। এই ক্লাসের মধ্যে কয়টা ফাংশন আছে, চারটা। এই চারটা ফাংশনে কোথায় কি লিখবো সেটা আমি বুঝতে পারছি না, সেজন্য আমরা কি করেছি উইজেট এপিআই তে চলে গেছি। তো উইজেট এপিআই তে এরকম একটা কোড আছে, মানে হ জ বড় যা ইচ্ছা তা লিখে দিয়েছে। আপনি একটা কাজ করেন, আমরা পুরোটা কপি করি, এই যে এক্সাম্পলের কপি করে নিয়ে আপনি একটা এইখানে আপনার ফাইলের মধ্যে, মানে এই ফাইলটা পরে ডিলিট করে দিন, ঠিক আছে? আপনি এপিআই দিয়ে, এপিআই নাম নিয়ে, অথবা যে কোনো নাম হতে পারে, পিএইচপি নিয়ে আমি পিএইচপি শুরু করলাম, যেহেতু সব পিএইচপি কোড, যতটুকু কপি করেছি কি করলাম, পেস্ট করে দিলাম। এইটা কিন্তু আমি পরে ডিলিট করে দিব। এটা এখন কেন করেছি জানেন, কারণ আমি ওদের এপিআই তে কি কি লিখেছে, কোন ফাংশনে কি লিখেছে সেটা দেখার জন্য এনেছি। এখন প্রথমে আমরা চলে যাই কনস্ট্রাক্ট ফাংশনে কি লিখেছে। ওরা বলছে কনস্ট্রাক্ট ফাংশনে প্রথমে লিখেছে আইডি, তারপরে লিখেছে কি নেম। খেয়াল করেন ওরা কি বলেছে, কনস্ট্রাক্ট ফাংশনের ভিতরে কি লিখেছে আইডি তারপরে নেম। এবার আপনার একটু সাহস হয়ে গেছে, আপনি কি করেন, কনস্ট্রাক্টের মধ্যে যা আছে সব ডিলিট করেন। এখানে কয়টা জিনিস দিবেন আপনি, পরের এটা থাকলে আমরা ইরর খাবো না, কমাটা থাকলে। আচ্ছা
আইডিটা দিলাম হচ্ছে ফুটার কন্ট্যাক্ট, নেম দিলাম হচ্ছে কন্ট্যাক্ট আস, এতটুকু দিলাম। এতটুকু দিয়ে এবার আমি এখানে একটা রিলোড দেই, কন্ট্যাক্ট আস নামে এসেছে, তার মানে নেম হচ্ছে কি, আপনি নেমে যে নামটা লিখবেন সেটা একটা গায়ের উপরে থাকবে, ঠিক আছে। এবার আপনি এটা অ্যাজ ইউজেড আনেন, খেয়াল করেন এখানে কোন ফর্ম আছে, ইউজেড দিয়ে আমরা কি করব, তার মানে হচ্ছে দেখেন আমরা এখান থেকে দেখে দেখে শিখছি যে কনস্ট্রাক্টের মধ্যে কি তৈরি করতে হয়, একটা আইডি আর নেম, তাহলে কি এই ফাংশনটার কাজ শেষ না? তো এখন আমাদের প্রবলেম হচ্ছে পরের ফাংশনটার মধ্যে কি কাজ করব। পরের ফাংশনটার মধ্যে ওরা দেখাচ্ছে, পরের ফাংশনটার নাম কি, ফর্ম। ফর্ম ফাংশনটাতে ওরা দেখাচ্ছে যে তুমি একটা কাজ করো, পিপি লেভেল দিয়ে একটা ইনপুট বক্স বানাও, ঠিক আছে। তো আমরা কি করছি, আমরা সাথে সাথে চলে গেলাম। আর খেয়াল করেন ফর্মের আমাদের পুরো ফর্ম ফাংশনটা কাজ মানে কার জন্য কাজ করছে, ইনস্ট্যান্স নামে একটা ভ্যারিয়েবলের নামে, ঠিক আছে। এই ভ্যারিয়েবল নিয়ে ওয়ার্ডপ্রেস কাজ করে রেখেছে, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন না। এবার চলে আসেন তো, আমি একটা ঘটনা কি এখন কি করতে হবে, গুড পিএইচপি শেষ করতে হবে এবং পিএইচপি শুরু করতে হবে। ভিতরে কি লিখতে হবে, লেভেল, লেভেল দিলাম হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে টাইপ নেম, টাইপ কি টেক্সট। নেম আমরা আগে কি করতাম, সরাসরি একটা নেম লিখে ফেলতাম না, এখন আমি লিখতে পারবো না, কারণ দেখেন আগে কি আমরা কখনো ক্লাসের ভিতরে কাজ করেছি, এটা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি, এখানে আপনি সরাসরি কোনো নাম টাম এগুলো দিয়ে দিতে পারবেন না। সেই ক্ষেত্রে কি করতে হবে এটা আমরা দেখবো, তার আগে দেখে আসি ইনপুট বক্স তৈরি হয়েছে কিনা। তৈরি হয়েছে, তার মানে কি এভাবে আমরা টাইটেলের জন্য একটা ইনপুট বক্স বানাতে পারবো, আইকনের জন্য বানাতে পারবো, মানে আমি যা ইচ্ছা ক্লায়েন্টকে সাপোর্ট দিতে পারবো, ক্লায়েন্ট এখান থেকে যা করবে সেভ দিলে অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, এখন আপনি নেমের ক্ষেত্রে কি করতে হবে, এটা তো আপনি মুখস্থ করে আসেন বাসা থেকে, তাই না। তখন আপনি আবার ওদের এপিআই তে চলে যাবেন, ফর্মের মধ্যে গিয়ে দেখবেন ওরা নেম জায়গাটা কি করেছে, ওরা বলেছে নেম জায়গাটা দেখেন পিএইচপি কোড লিখেছে, তারপর কি করেছে দিস একটা ভ্যারিয়েবল, এই দিস ভ্যারিয়েবল অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি তে এটাকে বলা হয়, এই দিস মানে হচ্ছে এই যে ফাংশনটা, কোন ফাংশনটা, ফর্ম ফাংশনটা। ফর্মের ফাংশনটা কি করেছে, গেট ফিল্ড নেম, এই ফাংশনটা থেকে একটা নাম নিয়েছে, কি নিয়েছে, গেট ফিল্ড নেম। ফিল্ড নেম পাওয়ার জন্য সে কি করেছে, জাস্ট এতটুকু কোড লিখেছে। তো আমরা একটা কাজ করতে পারি, আরেকটা জিনিস এটা সবাই ভুলে যাবেন, দেখেন তো ইকো। তো আমি একটা কাজ করি, পিএইচপি ইকো, ওরা কি করেছে দিস, তারপর এভাবে দিয়ে গেট ফিল্ড নেম, তারপরে কি করেছে ভিতরে নামটা দিয়েছে। আমরা আগে কি করতাম, সরাসরি নাম দিয়ে দিতাম টাইটেল অথবা যে কোনো কিছু একটা দিয়ে দিতাম। এখন নিয়ম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপির মধ্যে, মানে আপনি উইজেট নেওয়ার সময় কাজ করতে হবে, ইকো করতে হবে, তারপর হচ্ছে কি দিস গেট ফিল্ড নেম, ভিতরে হচ্ছে নামটা। আর আগে হলে আপনি কি করতেন আমি দেখাই, আগে হলে নাম দিয়ে দিতেন এভাবে, রাইট। এখন আপনি এভাবে করতে পারছেন, এখন আপনাকে করতে হচ্ছে এইরকম ভাবে, পিএইচপি ইকো দিস গেট ফিল্ড নেম, ভিতরে কি হচ্ছে টাইটেল। এতটুকু পর্যন্ত ঠিক আছে, হ্যাঁ নাম নিয়েছেন। ভ্যালুতে কি করতে হয় মনে আছে, ওয়ার্ডপ্রেসে যে ভ্যালুতে যত প্রবলেম ছিল মেটাবক্সে, তখন ভ্যালুতে আসেন। ভ্যালুতে খেয়াল করেন তো ওরা কি করেছে, ভ্যালুতে ওরা একটা ভ্যারিয়েবলকে ইকো করেছে। এখন ভ্যারিয়েবলকে আমি ইকো করার আগে নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে, তখন এখানে দেখলো ওরা বলছে ইফ নট এমটি ইনস্ট্যান্স টাইটেল, একটা শর্ত দিয়েছে, তারপর একটা শর্ত চলেছে। এখন এটা আমি একটু বুঝাই, ওরা শর্তটা এভাবে দিয়েছে, সে ফর এক্সাম্পল কেউ একজন এখানে কিছু না লিখে যখন যেন সেভ না করতে পারে, ঠিক আছে, কিছু না লিখলে কি সেভ হবে, সাদা কাগজ, তখন এখানে একটা শর্ত দিচ্ছে। শর্তটা এইরকম,
ইফ নট এমটি, ইফ নট এমটি মানে কি, যদি খালি না থাকে, খালি না থাকা মানে কি, ভরা থাকা, তার মানে যদি ভরা থাকে কে, কে বলতে পারবেন? যদি ভরা না থাকে, আমার এই ফর্ম কাজ করছে কোন ভ্যারিয়েবলের জন্য, ইনস্ট্যান্সের মধ্যে কার জন্য, এখন বলেন তো কে ভরা থাকে, একটা শর্ত দিলেন, যদি টাইটেলটা ভরা থাকে, এই শর্তটা দিতে হয় এভাবে, ঠিক আছে, যদি টাইটেলটা ভরা থাকে তাহলে এখানে হচ্ছে কি পজিটিভ ঘটনা ঘটবে, সরি পজিটিভ ঘটনা ঘটবে, আর এখানে হচ্ছে নেগেটিভটা ঘটনা ঘটবে। আমি কি বুঝাতে পারছি? মানে আমাদের এটাকে বলা হয়, এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় টার্নারি অপারেটর। এবার আমরা টার্নারি অপারেটরটা একটু শিখে আসি, তাহলে উপরের কোডটা সহজ লাগবে। ইফ নট খোলা, হ্যাঁ কে, ধরেন হচ্ছে হ্যালো একাডেমি, যদি হ্যালো একাডেমি খোলা না থাকে, এটা হচ্ছে শর্ত, মানে শর্তটা লিখতে হয় এভাবে, ঠিক আছে, এই হোয়াট চিহ্ন, হোয়াট চিহ্নের আগে যতটুকু আছে ততটুকু কি শর্ত, যদি খোলা না থাকে এই পাশে হবে পজিটিভ রেজাল্ট। এখন আপনার পজিটিভ রেজাল্ট কি হওয়া উচিত, আপনি বলেন আমার পজিটিভ মানে তো আমি আসবো, কিন্তু শর্ত হচ্ছে নেগেটিভ, খোলা নাই, তাহলে আপনার পজিটিভ রেজাল্টটা কি হবে, আসবো না। দেখেন শর্ত অনুযায়ী কিন্তু আপনার পজিটিভ নেগেটিভ চেঞ্জ হয়ে যায়, শর্তটাই তো নেগেটিভ, যদি খোলা না থাকে, নট খোলা মানে কি খোলা নেই, কে হ্যালো একাডেমি, তাহলে কি পজিটিভ রেজাল্টটা হবে আজকে আসবো না, অথবা আসবো। এরপর আবার শর্তটা এরকম তো হতে পারে, খোলা একাডেমি, তার মানে কি শর্তটা ঠিক শেষ হবে এভাবে, হ্যালো একাডেমি খোলা থাকলে কি হবে ভাই, তাহলে পজিটিভ রেজাল্টটা কি আসবে, আসবো, নেগেটিভটা হচ্ছে কি, আমি কি বুঝাতে পারছি যে আসলে এই জায়গাটা পজিটিভ হবে শর্ত অনুযায়ী। দেখেন যখন যদি খোলা না থাকে পজিটিভ হচ্ছে কি আসবো না, খোলা না থাকলে পজিটিভ, আমি বলছি ভাই আজকে আপনাদের ক্লাস হবে না, তখন আপনি পজিটিভ মতামত কি দিবেন, ওকে আপু আজকে আমরা আসবো না, ব্যাপারটা এরকম না, ভাই আজকে ক্লাস হবে, তখন আপনি পজিটিভ মতামত কি দিবেন, ওকে আপু আজকেও আমরা আসবো না, না হয় না আপু তাইলে আমরা আজকে আসবো, ঠিক আছে, তার মানে শর্ত অনুযায়ী এটা চেঞ্জ হয়। আমি ঠিক এখানে এই শর্তটাই তো দিচ্ছি, ইফ নট এমটি ইনস্ট্যান্স টাইটেল, ইনস্ট্যান্স হচ্ছে এখান থেকে নিয়েছি, টাইটেলের বক্সটা যদি ভরা থাকে, ইফ নট এমটি মানে কি খালি না থাকা, খালি না থাকা মানে কি, আমি বলছি জিনিসটা খালি নাই তার মানে ভরা আছে, যদি টাইটেল বক্সটা ভরা থাকে তাহলে এখানে কি দেখাবে, এইটা এই টাইটেল বক্সে মানুষ যা লিখবে তাই শো করবে, রাইট, এই পুরো জিনিসটা কি টাইটেলের বক্সটা না, অথবা আপনি লিখতে পারেন ঠিক আছে, তার মানে কেউ যদি এখন কিছু না লিখে, এই যে বক্সটা যদি যদি কিছু ভরা থাকে, যদি কেউ কিছু লিখে তাহলে যা লিখেছে সেটাই শো করবে, প্রথম শর্তটা হচ্ছে ইনস্ট্যান্স টাইটেল, দ্বিতীয় শর্তটা হচ্ছে যদি কেউ কিছু না লিখে তাহলে কি লিখবে, ধোঁকাবাজ, কত বড় কথা বলে ফেলেছে, ঠিক আছে। এখন এটাকে আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা কি করতে পারি, ভ্যারিয়েবলের নাম দিই, যে কোনো একটা নাম দিই, আমরা দিলাম টাইটেল, এবার আমরা কি করবো জানেন, ভ্যালুতে এসে পিএইচপি ইকো, এতটুকু বুঝতে পারছি, ঝামেলা হচ্ছে আপনি কোনো ভ্যালুতে, ধরেন আপনি একটা 500 টাকার নোট নেবেন, এটা হচ্ছে আপনার ভ্যালু, আপনি 500 টাকার নোটটা আপনার পকেটে ঢুকাচ্ছেন, একদিন বলে ইস থাক দেয়া হবে সমস্যা নেই, একটা 500 টাকার নোট আপনার পকেটে যখন ঢুকাচ্ছেন এটা আপনার ভ্যালু, কিন্তু ভ্যালুটা নেওয়ার আগে আপনি কি করেন, আপনি কি 500 টাকার নোটটা চেক করেন না এটা আসল না নকল, ঠিক এখানে ভ্যালুতে কোনো কিছু ইকো করার আগে আমি কি করছি, এইখানে আসলে আসল না নকল, এখানে আসলে কেউ কিছু লিখেছে কিনা, না লিখলে আমি ভ্যালু ইকো করবো কেন, আমি কি বুঝাতে পারছি জিনিসটা, বুঝে যাবেন আস্তে আস্তে। এবার দেখেন কনস্ট্রাক্ট ফর্মের কাজ শেষ, তারপর হচ্ছে কি কনস্ট্রাক্ট ফাংশনের কাজ শেষ, ফর্ম ফাংশনের কাজ শেষ, তারপর কি করতে হবে, জিনিসটাকে আমার আপডেট দিতে হবে। আসেন আপনি এবার আবার ওখানে চলে যান, কারণ আপডেট তো আপনি মুখস্থ করে রাখেন নাই, তখন ওদের যেটা আছে সেটা কপি করেন, এই অ্যারেটা কপি না করলেও চলবে, ঠিক আছে। আর কাজ করার সময় দেখেন
ওদের আপডেট ফাংশনটা কাজ করছে দুইটা ভ্যারিয়েবলের জন্য। কোনটার জন্য? নিউ ইনস্ট্যান্স, ওল্ড ইনস্ট্যান্স। এটা নিয়ে আমি কথা বলবো যখন জিনিসটা আপডেট হয়ে যাবে, তখন আমি এটা নিয়ে কথা বলবো। ওরা কি করেছে দেখেন, আবার শর্ত দিয়েছে, ইফ নট এমটি নিউ ইনস্ট্যান্স, এই ভ্যারিয়েবল দিয়ে বলেছে ইফ নট এমটি, যদি ভরা থাকে টাইটেল, শর্ত দিয়েছে যদি কেউ কিছু লিখে, ধরেন কেউ লিখলো শিউলি, ঠিক আছে, তাহলে বলেছে এটাকে কি করো, স্ট্রিপ ট্র্যাক, যা লিখেছে তাকে সেভ করো। কিন্তু সেভ করার আগে কি করতে বলেছে, স্ট্রিপ মানে কোনো কিছু খুলে ফেলা, ছুঁড়ে ফেলা, খুব বাজেভাবে ধাপ করে আমি ছিঁড়ে ফেললাম, খুলে ফেললাম, ঠিক আছে। তার মানে হচ্ছে আমি কি করলাম, টাইটেল সেভ করার আগে কি করলাম, ট্যাগকে, যত স্ট্রিমের ট্যাগ কেউ লিখুক না কেন সেটাকে কি করলাম, খুলে ফেললাম। মেটা বক্সে আমরা কি করেছি, স্যানিটাইজ। এখানে কি করলাম, স্ট্রিপ ট্যাগ, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ স্যানিটাইজেশন। খেয়াল করেন আপডেট করার সময় আমি কি শর্ত দিয়েছি, ইফ নট এমটি ইনস্ট্যান্স টাইটেল, এতটুকু পর্যন্ত শর্ত। টাইটেলের বক্সটা যদি কেউ ভরে রাখে, ভরে রাখা মানে কি, কিছু লিখে রাখা, তাহলে যা এসেছে তাই দেখাও, যা লিখেছে তাই দেখাও, কিন্তু তার আগে কি করো, স্ট্রিপ ট্যাগ। বুঝতে পেরেছি? এরপর কি করেছি দেখেন, অথবা সে রিটার্ন করবে। রিটার্ন করবে কোথায়, রিটার্ন করবে কোথায় বলেন তো, রিটার্ন কোথায় আছে, ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স কোথায় আছে জানেন, ফর্মে। যদি আপনি কোনো কিছু না লিখে সেভ বাটনে ক্লিক করেন, তাহলে সে কোথায় চলে যাবে, ফর্মে চলে যাবে। আচ্ছা, এতটুকু পর্যন্ত মোটামুটি সবাই বুঝেছে। এবার আমরা একটা কাজ করি, দেখেন আসেন তো, দেখেন কেউ কিছু যদি না লিখে, একটু সেভ, ধোকাবাজ। কেউ কিছু যদি কোনো কিছু না লিখে তাহলে কি লিখবে, ধোকাবাজ। এখন কেউ লিখলো হচ্ছে তালিয়া, যা লিখেছে তাই থাকবে, যদি কিছু না লিখেন, সে ফর এক্সাম্পল যদি কিছু না লিখে সেভ দেন। শর্ত কি এবার বোঝা যাচ্ছে? শর্তটা কি, যে আমার এইখানে কেউ যদি নট এমটি মানে কোনো যদি কিছু ভরা থাকে, তাহলে যা লিখেছে তাই দেখাও, আদারওয়াইজ কি লিখো, ধোকাবাজ। ধোকাবাজ না লিখে আপনি একটু একটু ভদ্রভাবে লিখেন, রাইট। বুঝতে পারছি কি ঘটনাটা? এটা হচ্ছে টার্নারি অপারেটর। ইফ এলস দিয়ে করলে 3 লাইন লাগতো, 4 লাইন, আর এটাকে এক লাইনে করে ফেলেছি, এটাকে বলা হয় টার্নারি অপারেটর। এবার আসেন, কোনো কিছু না লিখলে এখন কি লাগবে, রাইট সামথিং। তার মানে আমি এখানে যেই শর্তটা দিচ্ছি নেগেটিভ, যদি বক্সটা খালি রাখা হয় তাহলে কোন শর্তটা কাজ করে, আর যদি পজিটিভ, আর যদি বক্সটা আমি ভরে রাখছি কোনো মতো, ধরেন হচ্ছে হ্যালো একাডেমি, তাহলে তো কি নেগেটিভে যাচ্ছে না, সে পজিটিভটাই নিয়ে নিচ্ছে। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে, কোনো সমস্যা? কয়টা ফাংশন কাজ করেছি দেখেন। প্রথমে আমরা সাইড বার রেজিস্টার করেছি, ভালো কাজ করেছি। তারপর আমরা কি করছি, উইজেট রেজিস্টার করছি। উইজেট রেজিস্টার করতে একটা নাম দেখলাম যে এখানে কি নাম দেব, কোন নামে, তখন আমরা কি করলাম, ওখান থেকে কপি করে আনলাম একটা ক্লাস ইয়ার। তার ভিতরে কয়টা ফাংশন আছে, একটা কনস্ট্রাক্ট, একটা ফর্ম, একটা হচ্ছে আপডেটের জন্য, আরেকটা হচ্ছে কি শো করানোর জন্য। এখন আমরা কি করলাম, তখন আমাদের জিনিসটা দেখেন, আমরা কনস্ট্রাক্ট মানে কি, কনস্ট্রাকশন করে না বিল্ডিং, সাথে সাথে তৈরি করে ফেলে। এইটা এমন একটা ফাংশন, এমন একটা ম্যাজিক মেথড। এখানে ধরেন ফাংশনের মধ্যে আপনি শিউলিকে রাখলেন, সাথে সাথে শিউলি তৈরি হয়ে যাবে। মনিকাকে রাখলেন, সাথে সাথে মনিকা কোথায় এটা বলতে হবে না, ভিতরে যাকে রাখবে সে অটোমেটিক কি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। এটার আরেকটা ফাংশন আছে ডেক্সট্রাক্ট, এটা দিয়ে ধ্বংস হয়ে যায়, মানে কোনো কিছু ডিলিট করতে যাচ্ছে ওই ফাংশনের মধ্যে রাখলে ওটা অটোমেটিক কি হয়ে যাবে, ডেক্সট্রাক্ট হয়ে যাবে। এগুলোকে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপির ম্যাজিক মেথড, ঠিক আছে। তারপর কি করলাম, এটার কাজ শেষ, এটাতে আমি একটা আইডি তৈরি করলাম, একটা নেম তৈরি করলাম, কনস্ট্রাক্ট, ঠিক আছে। কোনটা, প্যারেন্টস কনস্ট্রাক্ট কোলন কোলন, এটা তো অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপিতে যেতে হবে। আচ্ছা, এটা আমি পরে বলছি, ঠিক আছে। একটু এবার দেখেন, পরে ফর্মটা কি করেছি আমি, ফর্মের মধ্যে আমি জাস্ট একটা ফর্ম তৈরি করেছি, এতটুকু বুঝতে পেরেছেন। আগে নাম সরাসরি লিখে দিতাম, অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি বলে আমি কি করেছি, লিখতে হচ্ছে ইকো, তারপর হচ্ছে দিস গেট ফিল্ড নেম, মাঝখানে কি লিখতে হচ্ছে, টাইটেল। এরপর আমি ভ্যালুতে এই কথাটা লিখতে পারতাম, ইফ নট এমটি ইনস্ট্যান্স, এত কিছু না লিখে এই ঘটনাটা এখানে লিখে একটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবল কি করলাম, ভ্যালুতে ইকো করে দিলাম, ঠিক আছে। এরপর কি করলাম, জিনিসটাকে আপডেট দিলাম। আমাকে হেল্প করেছে কে, api.php। খেয়াল করে আপনি কিন্তু একটা কোডও মুখস্থ লিখেন না, একটা কোডও আপনার মুখস্থ লেখার প্রয়োজন নাই, ঠিক আছে। এখন আপনি যেটা করবেন, আপনি এসে
হ্যালো একাডেমি যে সেভ করেছেন, আপনি চাচ্ছেন এখানে হ্যালো একাডেমি শো করবে, কিন্তু আসছে না। ঘটনা কি? তখন আপনি বুঝে গেছেন আপনাকে শো করাতে হবে। আপনি এবার চলে আসেন এপিআই তে গিয়ে বলেন তো উইজেট ফাংশনটা কোথায় আছে। উইজেট এই যেটা উইজেট ফাংশনের মধ্যে ওরা প্রথমে কি করেছে, ইকো আর্গুমেন্ট বিফোর উইজেট, এই কোডটা কপি করেন। তারপর কি হচ্ছে, ইকো আর্গুমেন্ট আফটার উইজেট। মাঝখানে কি করব, আমি যাকে শো করতে চাচ্ছি তাকে রাখবো। আমি শো করতে চাচ্ছি কাকে, ফুটার উইজেটে যান, আমি টাইটেলকে ডায়নামিক করতে চাচ্ছি, আর অ্যাড্রেসের মধ্যে যে আইকন টেক্সট সবগুলোকে ডায়নামিক করতে চাচ্ছি, তাই না? যতটুকুকে ডায়নামিক করতে চাচ্ছেন ততটুকু কপি করেন। কপি করতে পারেন, কাট করতে পারেন, যা ইচ্ছে করে এইখানে নিয়ে যান। বুঝতে পারছি? খেয়াল করুন, উইজেট শো করাবো কাকে, যাকে শো করাবো তাকে নিয়ে এসেছি। তাকে নিয়ে আসার আগে কি করেছে, ইকো বিফোর উইজেট, ইকো আফটার উইজেট। এবার একটা কাজ করি, এতটুকু পর্যন্ত ঠিক আছে? ঠিক নাই কেন? ঠিক নাই বলেন তো? গুড, ঠিক পিএইচপি আগে শেষ করলাম, তারপর কি হচ্ছে আবার ঠিক এটার পরে পিএইচপি শেষ করলাম। আপনাদের এই জিনিসটা ভুল হয় না, দেখতে মানে শুনতে ভালো লাগে, ঠিক আছে? এখন আমি যাকে ডায়নামিক করব, এই যে কন্ট্রাক্টরসকে ডায়নামিক করব, কন্ট্রাক্টরসের জায়গায় বসবে কে, এই বক্সে আমি যা লিখবো তাই বসবে, তাই না? এটার জন্য আবার সে এখন চেক করে আসবে যে যা কিছুকে আপডেট করছি যেন সেটাই বসে। তখন আবার চলে যান এপিআই তে। এপিআই কি বলে, উইজেটে ও বলে শো করানোর আগে একটা জিনিস চেক করো, ইফ যদি নট এমটি ইনস্ট্যান্স টাইটেল। আপনি এতটুকু কোড কপি করে নিয়ে যান। হাতে লিখাতে পারতাম, কিন্তু হাতে লিখলে এখন আপনাদের মাথায় গোলমাল লাগবে, তো এটা করলাম, ইফ যদি নট এমটি, যদি খালি না থাকে কে, এই যে আপডেটে যে আছে মনে আছে, আপডেট কে আছে, এই যে ইনস্ট্যান্স টাইটেল, যদি খালি না থাকে, এটা কিন্তু লেখাটা খুব একটা কষ্টের না। দেখেন প্রথমে কি করতে হবে, ইফ, তারপর কি করতে হবে, এই তো এখন হচ্ছে কি নট এমটি কে, যদি খালি না থাকে কে, যদি ইনস্ট্যান্স টাইটেল খালি না থাকে। এতটুকু কি বুঝতে পারছি? মানে এবার আমি আপনাদের জন্য হাতে লিখলাম, কারণ আপনারা আবার ইফ নট এমটি ইনস্ট্যান্স টাইটেল, যদি ইনস্ট্যান্স টাইটেল খালি না থাকে, এই যে আপডেটের যে অংশটা, এটা কিন্তু আপডেট হয়েছে, হ্যাঁ? তখন আপনি কি করবেন, পিএইচপি ইকো কাকে, ইনস্ট্যান্স টাইটেল যে আছে তাকে দিলাম। এবার হচ্ছে এখানে একটা রিলোড দেই, তালিয়া। এরপর হচ্ছে চলেন আমরা আইকন তৈরি করি। একটা তৈরি করেছি, এবার হচ্ছে খেয়াল করেন উপর থেকে আমি কি আইডি আর নেম আবার তৈরি করব? জীবনেও না। তারপর হচ্ছে কি এটা আবার তৈরি করব? ইয়েস। এবার ধরেন নাম দিয়ে হচ্ছে, ভালোবেসে নাম দিয়েছেন আইকন, ওকে ফাইন। এখানে কি হবে, এখানে কি হবে, আইকন। ওই যে মনে আছে মেটা বক্সের কথা, কন্ট্রোল ডি। এখানে কি হবে, নাম আইকন। এখানে কি হবে, কাকে ইকো করছি, এই যে এই আইকনটাকে ইকো করছি, ঠিক আছে? আসেন তারপর এখানে কি হবে, আপডেট, প্রতিটাকে আলাদা আলাদা আপডেট দিতে হবে না? কন্ট্রোল ডি চাপেন, এখানে কি আইকন, আইকন ডেফিনেটলি এখানে আপনি কি নাম দিতে চান সেই নামটা লিখেন, কিন্তু সেই নামটা সব জায়গায় চলে যাবে। এই জায়গাটা যে নামটা হবে আইকন নাম লিখে আপনি যদি এখানে ম্যাপ লিখেন, তাহলে প্রত্যেকটা জায়গায় কি হয়ে যাবে, ম্যাপ। ভ্যারিয়েবল আপনি আপনার ইচ্ছে মতো নেন, ঠিক আছে? আচ্ছা, এরপর কি করেছে, আবার এখানে আরেকটা শর্ত জুড়ে দিতে হবে। সে শর্তটা কি দেখেন, তখন আপনাকে এখানে বলতে হবে, এবার আপনি দুইটা জিনিসকে চেক করতেছেন, খেয়াল করেন। তখন আপনি দুইটা জিনিসকে চেক করার জন্য আবার বলেন
এই যে কে যদি ইনস্ট্যান্সের আইকনটা এন্ড এন্ড মানে কি দুইটাকে যুক্ত করে না, এবার দুইটা জিনিসকে চেক করছেন। এখন ইফ তো একবার আছে তাই না, তাহলে আপনি ইফের ব্র্যাকেটের মধ্যে বাকি সবগুলো জিনিসকে চেক করতে হবে। আমি কি বুঝাতে পারছি? না হলে ধরেন আপনি এইটাকে যদি ইফের বাইরে দেন তাহলে ইফ তো ওকে চেক করতে পারছে না। কথা কি বুঝাতে পেরেছি? তার মানে ইফের ব্র্যাকেটের মধ্যে যাকে যাকে চেক করছেন তাকে দিতে হবে। একাধিক বিষয় হলে কি করতে হবে? এন্ড এন্ড। আচ্ছা, এরপর কি করতে হবে দেখেন, আমি চেক করতে যাচ্ছি কাকে? আইকনের মার্কারটাকে, ঠিক আছে? পিএইচপি ইকো কে, এতটুকু করার পরে আপনি এখানে চলে যাবেন। এখানে আমি লিখলাম হোম, ফা লিখলাম না, কারণ আমি কতটুকু পর্যন্ত ডাইনামিক করেছি খেয়াল করেন। ফা রেখে যতটুকু ডাইনামিক করেছি ততটুকু লিখেছি। এইবার দেখেন তো এখানে হোম আইকনটা আসে কিনা। তালিয়া এন্ড ছুটি। হ্যাঁ ঠিক আছে, বাকিগুলো আপনাদের আজকের মধ্যে যে কাজ, কালকে ক্লাসে আসার আগে বাকি সবগুলো জিনিসগুলো তৈরি করবেন। আমি এখানে আইকন দিয়েছি, আপনি এখানে লিখতে পারেন ফার্স্ট আইকন। তাতে কি হয়, কয়টা আইকন আছে? 3টা। তাতে একটা ফার্স্ট আইকন নাম, একটা থার্ড আইকন আছে, একটা ফার্স্ট টেক্সট, একটা সেকেন্ড টেক্সট, একটা থার্ড টেক্সট। আমরা কি বুঝতে পারছি মানে জিনিসটা কি কঠিন না সোজা? স্টেপ মেনটেন করে কাজ করেন, একদম পানির মতো ইজি, মানে এলো কথাই কাজ করেন না। প্রথম হচ্ছে সাইড বার রেজিস্টার করেন, তারপর হচ্ছে খুব সুন্দর করে আপনি কাস্টম উইজেটটা রেজিস্টার করেন, তারপর হচ্ছে 4টা ফাংশনের মধ্যে প্রতিটা ফাংশনের কাজ আগে শেষ করেন। আগে কনস্ট্রাক্টরের কাজ শেষ করেন, তারপর ফর্মের কাজ, তারপর আপডেটের কাজ, তারপর হচ্ছে উইজেটের কাজ। বুঝতে পারছি? উইজেটের কাজ শো করানোর আগে সবাই ভুলে যাবেন হচ্ছে ইকো করতে, বিফোর উইজেট আর আফটার উইজেট, এটা সবাই ভুলে যাবেন, ঠিক আছে? আরো জিনিসটা ঝামেলা লাগাবেন এই যে ইফের এই জায়গাটায় শো করানোর সময় যে ইফের যে শর্তটা আছে না, এখানে আপনি একটা ব্র্যাকেট কম দিবেন, একটা ব্র্যাকেট বেশি দিবেন, ঠিক আছে? কেউ এন্ড যুক্ত করবেন না, ঠিক আছে? মানে এগুলো দিয়ে আপনি ঝামেলা করবেন। আবার কি করবেন, আরেকটা যখন চেক করব তখন কি করব, আবার এন্ড দিয়ে ইনস্ট্যান্স টেক্সট এগুলো দিয়ে করব, তারপর কি করব, এখানে যেটা লিখেছি সেটা কি করে দিব। ব্যাপারটা এরকম না? সো আসলে কিন্তু জিনিসটা কঠিন না। আর মেটাবক্স যেহেতু আপনাদেরকে করিয়ে ফেলেছি, এখন আপনাদের কাছে সবই ইজি লাগবে। কঠিন একটাই ছিল মেটাবক্স, এখন হচ্ছে যে এই যে কাস্টমাইজেড কিন্তু অনেক টাফ। এইটা সাধারণত মানুষ প্লাগইন দিয়ে করে, হাতে কোড করে কেউ করতে যায় না, কারণ ঝামেলা লাগে। আর আপনারা একদম নতুন মানুষ, আপনারা কাস্টমাইজেড করবেন, এটা অনেক সৌভাগ্যের বিষয়। কিন্তু করার সময় একটু খেয়াল করে করবেন, স্টেপটা মেনটেন করেন। দেখেন আমরা এপিআইটা সুন্দর করে এখানে এনে রেখেছি দেখে আজকে আমরা পেরেছি, না হলে কিন্তু আমরা ঝামেলা বাজিয়ে দিতাম। এখন আপনার মনে হচ্ছে এপিআই লাগবে না, কোনো সমস্যা নেই, আপনি এপিআই ডিলিট করে দেন। হ্যাঁ আচ্ছা থাক, এপিআইটা ডিলিট করে দিবেন। কিন্তু এপিআই কেন এনেছি বুঝতে পেরেছি? এখন এই হলো জিনিস, এটা হচ্ছে আপনাদের কালকের সবার হোমওয়ার্ক রইল, ঠিক আছে? এবং হ্যাঁ এটা কালকে আপনি শুধু কালকে কন্ট্যাক্টটা করবেন। এটা হচ্ছে কাস্টম উইজেট শিখলাম, আর বাকিগুলো হচ্ছে লেটেস্ট টুইটার, এটা একটা প্লাগইন, ঠিক আছে? এটা প্লাগইন থেকে শেখাবো, বাকিগুলো তো ইজি, বাট এটা হচ্ছে কঠিন। আজকে কালকে পর্যন্ত এটা করেন, কালকে আমরা আমাদের হোম পেজটা শেষ করব, লেটেস্ট টুইটার শেষ করব, তারপর এই যে মনে আছে এগুলো কথা মনে আছে, এগুলো ডাইনামিক করব, প্লাস হচ্ছে মনে আছে এটার কথা, এই ইমেজটা কিভাবে আমরা এগুলো ডাইনামিক করব। কালকে আমাদের হোম পেজ শেষ হবে, পরের ক্লাসে আমাদের এই প্রজেক্টটা শেষ হয়ে যাবে, একটা এক্সাম দিয়ে আমরা নতুন প্রজেক্টে ঢুকে যাব। ওকে, সবার জন্য বেস্ট অফ লাক।